বাংলাদেশ সচিবালয়ে বা সেক্রেটারিয়েট বিল্ডিং এ আগুন, ভয়াবহ আগুন। আগুন নিয়ে দুটি কথা বলতে চাই আপনাদেরকে। This is not an electric shock. This is not a fire from electric shock. The way I see or I have seen the fire, right? I can tell you that something set it up inside the building so that the fire, the intensity of the fire, ladies and gentlemen, it is not normal. It's very, very abnormal. বাংলাদেশের সচিবালয়ে আগুন লেগে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যে ডকুমেন্টস, যে কাগজপত্র, নথি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ক্রিয়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। আমি স্ট্যাটাসটি একটু পরে আপনাদের কাছে তারপরে আলোচনা আসতে চাই। তিনি বলছেন, স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিভাগে গত সময়ে হওয়া অর্থ লুটপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো আমরা জানি না। আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এটা বলছেন যে আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে জানা গেল সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল নাকি কোনো নাশকতা ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জানা গেল এটি কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত ষড়যন্ত্রমূলক একটি নাশকতা ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটি পরিকল্পনা করে একটি ষড়যন্ত্র করে করা হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পরিকল্পিতভাবে নাহিদ এবং আসিফের ভবনগুলোতে আগুন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তথ্য দিয়েছে আমাদের এম.ও রহমান মাসুম ভাই। তিনি কি তথ্য দিল সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায়, আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। অনেক প্রত্যক্ষদর্শীরা তারা স্পষ্ট বলছে যে এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, এটি একটা নাশকতা, এটি কোনো দুর্ঘটনা হতেই পারে না। একই সাথে এই ভবনের তিন জায়গায় কিভাবে শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট কিংবা বিদ্যুতের কোনো সমস্যার জন্য আগুন লাগলে তো এক জায়গায় লাগবে, তিন জায়গায় কিভাবে হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পরিকল্পিতভাবে এই আগুনগুলো লাগানো হয়েছে বলে অনেকের ধারণা। চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন, কয়েকটা ভিডিও দেখব, তারপরে কথা বলবো, তারপরে আমরা মানে বুঝতে পারবো যে আগুনটি লাগানো হয়েছে নাকি এটি দুর্ঘটনা ছিল। চলুন আমরা দেখে আসি ভিডিওগুলো, তারপরে কথা বলি। বাংলাদেশ সচিবালয়ে বা সেক্রেটারিয়েট বিল্ডিং এ আগুন, ভয়াবহ আগুন। আগুন নিয়ে দুটি কথা বলতে চাই আপনাদেরকে। এবং আগুনের বিষয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটু আগে উনি ব্রিফিং দিচ্ছিলেন, ওনাকে দেখলাম, উনি বলতেছেন, আমি বলি যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার অসহায়ত্ব আমি দেখলাম। ভেরি কনসার্নিং, আই এম ভেরি কনসার্নড। আই এম নট গোয়িং টু বি লাইক ইলিয়াস হোসেন বাই ওর পিনাকিদা, বাট আই ওয়ান্ট টু বি a good person in this regard, particularly regarding Home Secretary. I mean, unar briefing ta ami dekhte he's a good, very nice gentleman, by the way. He's very honest gentleman. He's very honest gentleman. But I don't think so he's going to be the right person for this moment right now to be the Home Advisor. I mean, I have to tell you, right, ladies and gentlemen, সচিবালয়ে আগুন নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো বাংলাদেশের মানুষ এটা দেখে নাই। সচিবালয়ে আগুন, এবং the way someone ইংরেজিতে যাকে বলে set ablaze, the Secretariat building has set ablaze by an intruder. This is not an electric shock. This is not a fire from electric shock. The way I see or I have seen the fire, right? I can tell you that something set it up inside the building so that the fire, the intensity of the fire, ladies and gentlemen, it is not normal. It's very, very abnormal. আমি আজকে আপনাদেরকে বলতে বাধ্য হলাম। এবং এটা আমরা উই আর এক্সপেক্টিং সামথিং লাইক দ্যাট। আই মিন যে এই যে গুপ্ত হত্যা হচ্ছে এই মুহূর্তে, এবং এই ফায়ার মানে এগুলা, অর্থাৎ অকার্যকর করতে বাংলাদেশের যা যা করা দরকার আওয়ামী লীগ এবং ভারতের করবে। এটার জন্য আমাদের যে ধরনের মানুষ দরকার ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট রাইট নাও, উই ডু নট হ্যাভ। I'm sorry, I mean, I do not want to be like that, aggressive in regards to the home ministry or something like that. But আমি বারবার বলছি, he's too good for the position. I mean, we need someone really, really aggressive right now. এই মুহূর্তে আপনার যিনি এটা হ্যান্ডেল করতে পারবেন। আমি খুব দুঃখজনক ঘটনা, এবং it's alarming, it's a very concerning, ladies and gentlemen, something not right for our country. এবং আমি আবার বলছি, আমি প্রশাসন দেখেছি। আমি কিছুদিন আমি আপনাদেরকে বলি, আমি বিভিন্ন জায়গায় প্রশাসনের স্তরে আমি আপনার এই বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্ন ভালো কাজের জন্য। আমি দেখেছি আওয়ামী লীগ সরকারের মানে আমলে যে
যে যে যে প্রশাসন সেট আপ করে গেছিলেন শেখ হাসিনা এক্স্যাক্টলি সেম সেট আপ রয়ে গেছে, নট আ সিঙ্গেল চেঞ্জেস taken place, ladies and gentlemen. It's so sad to see that. এবং এই প্রশাসন দিয়ে কখনোই বাংলাদেশকে আপনি ফিক্স করতে পারবেন না, এটা আমি কনফার্ম করে বলতে চাই। উই নিড যে রিশাফলিং দরকার প্রশাসনে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা এই যে আপনার কিসের এই যে আগুনের যে ধরন আমরা দেখেছি, এটা কমন, you don't have to be a firefighter or forensic expertise so that you can draw a conclusion that whether there is a sabotage or an accident. It's not an accident. দুইটা জায়গাতে সচিবালয়ের এবং নাহিদের এখানে তথ্য উপদেষ্টা একটু আগে দেখলাম যে তার অফিস সেই দেখতেছে একদম বস্যভূত সম্পূর্ণ, একদম মানে ই বিকাম এ অ্যাশ, you know what I mean, a serious ash. That's how it is. So এটা it's not a good sign. এবং আমি আবারও বলছি, আমি বারবার বলছি কিন্তু আপনাদেরকে, আমি সরকারকে বলতেছি প্রতিদিন, international conspiracy and the national conspiracy is there. You know, you are not compatible or not smart enough to face this stuff, and it's coming for you. They will try their best to destabilize. And let's not forget, we're not fighting with Awami League, we're fighting with Indian Raw and the Indian government itself. They'll never tolerate, the absence of Sheikh Hasina or Awami League in Bangladesh, because they are their agent. Their agent. And Bangladesh is running without Indian agent right now, direct agent. And you think about that, I say it's not easy. They're not going to tolerate that. They're very brutal in terms of Bangladesh. India and Raw, I'm talking about, ladies and gentlemen. So this is the situation we can see, and that's what we have just witnessed. It is a planned and well-executed fire that's set it up over there, and everything, become an ash. And it's so sad that we are watching this one from the distance, and then from Bangladesh, ladies and gentlemen, and our home ministry is not compatible or fit for the purpose to deal with the dire and very dangerous situation that we are in, and we're going to face from the internal and external enemies. We're not competent enough at all. And it's a very bad day ahead. আমি আবার বলছি আপনাদেরকে, যে কোন সময় শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা কর্মী যারা আছেন কলকাতায়, যে কোন সময় তারা বাংলাদেশে ঢুকে যাবেন, এইটাও আমি শুনেছি। এবং আমি এটা ওয়ার্নিং দিচ্ছি, আমি বারবার শুনে বলছি আমি আপনাদেরকে, যে এটা যে কোন সময় তারা ঢুকবে। ভারত সিগন্যাল দেওয়া মাত্রই তারা শেখ হাসিনাকে নিয়ে ফেনী দিয়ে ঢুকতে চায়। তারা ফেনী দিয়ে ঢুকতে চায়, তারা মনে করে ফেনী ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের অফিসাররা, সেনাবাহিনী অফিসাররা সেখানে আছেন, যারা তাকে প্রোটেক্ট করবেন। দ্যাটস হোয়াট আই কেম টু নো। এবং এটা একদম যারা কলকাতাতে বসে আছে বর্তমানে, যারা শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে, ভারতের রয়ের নির্দেশে, আপনি শুনে আশ্চর্য হবেন যে নেতা কর্মীদের হোটেল দেওয়া থেকে শুরু করে গোর বাড়ি আপনার ঠিক করে দেওয়া থেকে সবকিছুতে ভারতের রয় জড়িত, ইভেন পয়সা দিচ্ছে ভারতের রয় অনেক ক্ষেত্রে তাদের ডিফেন্স থেকে। সো ইটস জাস্ট ভেরি স্যাড। এবং এই দেশটাকে আপনি প্রশাসন যদি ডেলে সাজাতে না পারেন, দেশটা ফিক্স করতে পারবেন না আপনি কখনোই। আমরা বারবার বলে যাচ্ছি এবং আপনারা শুনছেন না শুনে এটা। এবং এত মানুষের আপনার এই কি বলে এটাকে, এই স্যাক্রিফাইসের ফল এই বাংলাদেশ, এবং এটা আপনাকে ফেল করে দেওয়ার মোটামুটি একটা প্রক্রিয়াতে আছে আমি মনে করি। এখন আমি সরি এগুলো কথাগুলো বলতে বাধ্য হলাম। প্রশাসন বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। যেই প্রশাসন রেখে গেছিল শেখ হাসিনা, সেই প্রশাসন এখন পর্যন্ত রয়ে গেছে। এবং পুলিশের আইজিপি ইজ এ গুড জেন্টলম্যান, honestly speaking, বাট মাঠ পর্যায়ে সেম ওসি, সেম সাব ইন্সপেক্টরস, অনেক ক্ষেত্রে আপনার এসপি, ডিসি, সেম ইন্ডিভিজুয়াল, সেটা শেখ হাসিনার দেওয়া, এবং দে উইল নেভার ফরগেট শেখ হাসিনা। You know what I mean? So এখন এই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ফিক্স করবেন আমি জানি না, ladies and gentlemen, and it's a bad news for Bangladesh what is coming up right now, and I think it's a danger right now. We need to wake up right now, guys. I'm telling you, good morning, wake up, you need to wake up right now. It's a wake up call for Bangladesh. এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিরিয়াস রিশাফলিং চাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে। যদি করতে ব্যর্থ হন, you are letting this country to be failed. এবং আমি আবারও বলছি যে আপনারা এই মুহূর্তে আপনাদের সম্পদ কি বা সম্বল বা পুঁজি কি বা আপনাদের যে পিলার অফ স্টেইং ইন দ্য পাওয়ার ইজ বিকজ 95% common people, or mass people of Bangladesh, or population, they are against India and Awami League. Whatsoever your position right now, they don't want to see them again. That's why you are still there. Otherwise, যে এখন পর্যন্ত ব্যর্থতা হচ্ছে এই জায়গাগুলোতে, এই shouldn't be in the power anymore, you know. বাট এই মুহূর্তে বললাম যে বাংলাদেশের মানুষ, ওই যে বললাম না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিরোধী, ইন্ডিয়া বিরোধী। এই বিরোধিতার কারণে তারা যে কোনো কিছু ত্যাগ সহ্য করতে রাজি আছে এদেরকে তাড়ানোর জন্য। আদারওয়াইজ আমি দেখতেছি না সাকসেস। এবং বিশ্বাস করেন আপনারা, আমি বারবার বলছিলাম ফ্রম ডে ওয়ান, এই সরকারের সফলতা নির্ভর করে কিসের উপরে? পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে ফিক্স করা 3 মাস 4.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ম্যাচ ইটস নট অ্যাকসেপ্টেবল এনিমোর, নট অ্যাকসেপ্টেবল এট অল। বিদ্যুতের সেক্টরটা আপনারা ঠিক করবেন, রাস্তাঘাটে আপনারা হাইওয়েতে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, আর দ্রব্যমূল্যের দাম কমাবেন। এই 4টা জিনিস ইনশোর করতে পারলে
বাংলাদেশের আর কোনো প্রবলেম হবে না। এই সরকারকে নিয়ে কেউ কোনো কিছু বলবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং রিজার্ভ এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে লুটপাট টপ লেভেলে হয়েছে, এটা এই সরকারের আমলে হবে না। কারণ অর্থ উপদেষ্টা এবং আপনার কি বলে এটাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যারা, দে আর নট ডিসঅনেস্ট, দে আর অনেস্ট গাই। তো দে মে বি ফেইল, বাট তারা নিজেরা লুটপাট করবে না, লুটপাট করতে দিবে না তাদের জ্ঞাতস্বরে। সো ইন দ্যাট সেক্টর ইউ আর 100% রাইট। বাট এই ক্ষেত্রগুলোকে কোনো পরিবর্তন তারা আনতে পারলেন না। ইউ নো হোয়াট I mean let her come first. Don't joke at me, don't mock at me. Right? I'm telling you, it's a serious matter. You have no idea what could happen. We know because we watch international politics and we know what they can do, what their masters of God or তারা যাদেরকে গড মনে করে তারা কি করতে পারে। We know very well. So don't mock at it. I mean, আপনারা জানেন না যে আপনারা মনে করছেন আসতে দেন ভাই, এমন একটা জায়গা থেকে যদি মানে প্রেশার আসে, এগুলো সহ্য করার ক্ষমতা নাই বাংলাদেশের। আমি সরি, আমরা রাজনীতি জানি, আমরা পড়ালেখা করেছি এবং ওয়াচ করি পলিটিক্স বলি, আমরা এই কথাগুলো বলছি, এগুলো একটা ট্যাকল করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের নাই। সরি টু সে দ্যাট, আমি এটা বলতে বাধ্য হলাম। যদি এখান থেকে আসে, যদি না আসে ফেয়ার এনাফ, যদি আসে, কারণ ইউ নেভার নাও, বাট কনফার্ম আই ক্যান টেল ইউ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোন প্রবলেম আমাদের জন্য আসবে না। আজকে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতেন বা ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, বিশ্বাস করেন ডক্টর নুরুসকে বলতাম আপনার নাকে তেল দিয়ে 8 মাস পরে ঘুম থেকে উঠবেন না, নট আ প্রবলেম, ইভেন দো ইউ আর ফেইলড। কোন ধরনের বাহিরের ষড়যন্ত্র বা শত্রু কেউ কিছু করতে পারতো না, কারণ যুক্তরাষ্ট্র শ্যাডো হিসাবে বাংলাদেশের সরকারের মাথার উপরে এখন পর্যন্ত আছে। দে হ্যাভ মিনস India might have. So that's the problem, because India will create all the problem for us. আমি বলছিলাম গতকালকেও যে আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং দুর্ভাগ্য, ভারতের মতো একটা দেশ আমাদের সত্যিকারের প্রতিবেশী দেশ। দিস ইজ আওয়ার প্রবলেম, দিস ইজ আওয়ার ইল ফাইট, দিস ইজ আওয়ার ডেঞ্জার। যাদের ভারতের মতো একটা দেশ প্রতিবেশী নাই, এরা এক বেলা যদি খায়, আমি আপনাদেরকে কনফার্ম করে বলে দিতে পারি আপনার ইটস নাথিং গোনা হ্যাপেন। বাট বিকজ ইন্ডিয়া ইজ আওয়ার নেইবার, প্রবলেম ইজ রাইট দেয়ার গাইজ। এবং আপনারা কল্পনা করতে পারবেন এরা কতটুকু ডিস্টার্ব করবে। ইট ইজ ওয়েল প্ল্যান্ড, এক্সিকিউটেড। আমি বলি, তবে একজন রিজনেবল মানুষ হিসেবে প্রথমে শুরু করতে চাই, ইট কুড বি অ্যান অ্যাক্সিডেন্ট, ইট কুড বি এ সাবোটাজ, রাইট? ইচ্ছাকৃতভাবে যদি বলি আমরা, যা ইন্টেনশনাল জব অর প্ল্যান্ড জব ফ্রম দ্য ইনসাইড। বাট এই যে আগুন লাগছে না, ইটস অ্যান অ্যাক্ট অফ ইনসাইড ইন্ডিভিজুয়াল, ইটস ফ্রম দ্য ইনসাইড। They set this fire ablaze from inside. It's not an electric shock or anything else. It is completely, I can tell you that, ladies and gentlemen, it is someone set up this fire. And that's why we can see. এবং কারা করলো, এবং আগুনের যে লেলিহান শিখা দেখেছি আমরা কমন সেন্সের ভিত্তিতে বলছি, যারা আমরা ন্যূনতম কিছু জ্ঞান গরিমা আছে এই বিষয়গুলোর উপরে, ইটস নট লাইক ইলেকট্রিক শক থেকে এটা তৈরি হয়েছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এটা হয় নাই। এটা বোঝা যাচ্ছে যে এমন কিছু দেওয়া হয়েছে, দাহ্য পদার্থ এখানে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে, যা আগুন জ্বলতে বা দাউ দাউ করতে এটাকে সহযোগিতা করেছে। লুক এট দ্য ফায়ার, রাইট? দ্যাটস ইট. If you look at the fires, I mean, at the way the fire was coming out of the building, you can say that. So this is the problem. এবং এটা ষড়যন্ত্র হবে। এবং আমরা একটু স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার একটু বক্তব্য আমরা শুনে আসি এখানে। আসুন আমার সাথে। আপনারা তো সবাই জানেন আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ রাত 1:50 সময় আগুন ধরে, এবং আমরা 1:52 সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস, এবং 1:54 সময় তারা চলে আসে। He's lost. He's lost. You know what I mean? It's just never let us go with everything. No. They're not this person. They're animal. Indian law and Indian government, these are animals. They're not gonna let us I mean to run our country peacefully, because their project will be failed badly and forever. Entire Indian government against Bangladesh and against Dr. Yunus government. Why? Because their agent Hasina is not in Bangladesh. She left. And they have no agent, direct agent. There are some agents, but they're very slight. They cannot do anything else, to be honest. That's why they need a serious agent in Bangladesh so that they can execute their stuff. It's bad. It's bad. I'm again and again, I'm telling you, it's not. There are many brutal projects or conspiracy is awaiting to be implemented against Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. It's coming. It's in the pipeline. Anytime they will release it so that it can come to us. Are we ready? This is the biggest question, ladies and gentlemen. We're not ready at all. Our people are not ready. Our infrastructure are not ready. Our systems are not ready. Our plan is not ready. And our the mitigating factors that's supposed to mitigate if anything happens are not ready too. We are in a limbo. I can tell you that because এই কয়েকদিন আমি প্রশাসনকে
বাজিয়ে দেখার জন্য যে আমার যে প্রচেষ্টা সেখান থেকে আমি দেখেছি উই আর রেডি and they are ready to accept those stuff against Bangladesh government although they are in the government. আপনি এবার রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এবং তারা আমি মনে করি এটা আপনাদের সবাইকে আমি আজকে বলছি আমার লাইভের ভিতরে wake up we need to talk to the government seriously that what is going on. I mean this is এটা কেন করবে তারা এটা এজন্য যে তারা মনে করে they can get away with these crimes because the government is weak, the প্রশাসন is weak, the police is weak, army is weak, VDR is weak, DGFI is weak, DB is weak, NSA is weak, or is there under their control. Either way, it got to be true. Either way. That's why they do it. প্রথমে দেখেন কোন ধরনের ষড়যন্ত্রমূলক কোন বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখাতো না তারা। এখন সবকিছু তারা করেছে। Why? Because তারা অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছে কে কোথায় আছেন এবং আমাদের এই অথর্ব অপদার্থ রাজনীতিবিদ যারা আছেন বুঝে না বুঝে ভারতের পক্ষ নিয়ে দালালি করে যাচ্ছেন, আওয়ামী লীগের পক্ষ নিয়ে দালালি করে যাচ্ছেন। The consequence, they have no idea the consequence. What the consequence could be for the country and for them. আমি খুবই দুঃখের সাথে বলতেছি আজকে এতটা অপদার্থ যোগ্য রাজনীতিবিদরা ন্যাশনাল পলিটিশিয়ান তারা এটা এর চেয়ে লজ্জা দুর্ভাগ্য এবং ডেঞ্জার একটা জাতির জন্য হতেই পারে না। That's why we see every single day they're not intellectual, they're not smart, they're not tough, they have no idea what is going on and what could come for them. And now they started their brokerage. For any on this party, that party, that leadership, ladies and gentlemen, is bad for Bangladesh. I'm telling you today. তারা যে বললাম না যে enemy বুঝা enemy কে determination করা. What kind of enemy is this? What could be the consequence if I support them or if I go against them? They have no idea. They're not able to determine that. Now তখন কি হবে? আমাদেরকে আবার মাঠে নামতে হবে। আমরা 10টা বছর আমরা সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। I am one of them. I started this campaign 11 years ago. আজকে যারা মনে করেন জাতির আব্বা হয়ে গেছেন ইউটিউবার আর বাবা হয়ে গেছেন আমি তাদের নামও শুনে নাই তখন আমরা। Sorry for my language. With due respect, আমরা শুরু করেছি। We deserve everything. আজকে এসে আপনারা এখন আর এটা কি বিপ্লব কি একদিনে হয়েছে? আপনি কি একদিনে শেখ হাসিনাকে নামিয়ে দিয়েছেন? No. তিলে তিলে আমরা এই সরকারকে মানুষের কাছে অজনপ্রিয় করে তুলেছি। তিলে তিলে এই সরকারকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা তুলে ধরেছি তাদের স্বৈরাচারী মনোভাব, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রহীনতা, লুটপাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা তুলে ধরেছি ভিজিবলি ইনভিজিবলি। নাও এসে আপনারা দাবি করেন আপনি অমুক সমন্বয়ক অমুক আব্বা জাতির আব্বা হয়ে গেছেন। ইউ আর নট। আমরা যখন শুরু করেছি আপনাদের ফেসবুক পেজই ছিল না তখন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। পেজই ছিল না তখন। আপনারা ইন্টারমিডিয়েট পাসও করেন নাই, রাইট? মানে সম্ভবত এসএসসি তে পড়েন আপনারা তখন আসছেন। এসেই আপনারা জাতির আব্বা হয়ে যান নাই এখনো। ন, কারণ একটা স্বৈরাচারকে একদিনে নামানো যায় না। স্বৈরাচারের ভিত্তি কাঁপানোর জন্য ইউ নিড এ লট অফ টাইম টু এক্সিকিউট দ্যাট, রাইট? ফার্স্ট অফ অল আপনি দেশের মানুষকে তার বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে, তার অপকর্মের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জাগাতে হবে, বলতে হবে হোয়াট ইজ হ্যাপেনিং। দ্যাটস হোয়াট উই ডিড, লেডিজ এন্ড জেন্টলম্যান। উই বিন ডুইং ইট ফর এ লং টাইম। এখন আবার আমাদেরকে নামতে হবে। আমরা উই আর টায়ার্ড, রাইট? আমরা ক্লান্ত পরিশ্রান্ত। ঘুরে ফিরে আমাদেরকেই লাগবে আপনাদের। অমুক আব্বার তমুক আব্বার দিয়ে হবে না, কারণ অনেক জায়গাতে রিচ আপনাদের বাপার ক্ষমতা নাই ওই জায়গাতে রিচ করা। You have to come to us. We got to take the responsibility again and again because you have no idea who can do what. That's it. Sorry. এটা বলতে বাধ্য হলাম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি পেয়েছিলাম। He is an international figure, serious figure for Bangladesh. উনি যদি না থাকতেন আর খারাপ জিনিস হতে পারতো বাংলাদেশের জন্য, কারণ ভারত এতটাই অ্যাগ্রেসিভ এবং ব্রুটাল। আমরা এই মুহূর্তে হাসিনার প্ল্যান, সচিবদের সহযোগিতা, এরপরে আপনার প্রশাসন, আপনি প্রথম দিনই আপনার উচিত ছিল পুলিশকে তছনছ করে দেওয়া, দেন নাই। সচিবালয়কে তছনছ করে দেওয়া, পার্টিকুলারলি অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয় অর্থাৎ আইন মন্ত্রণালয়, এগুলার মানুষকে অনতিবিলম্বে আপনাকে চেঞ্জ করার দরকার ছিল, করেন নাই। সেটা করেন নাই। যার যেখানে আছে সেখানে রয়ে গেছে। আপনি এদেরকে দিয়ে ইভলদেরকে শেখ হাসিনা উনি বের করে নিয়ে এসে প্রত্যেকটা ইভল শ্রেণী এদেরকে দিয়েছে তার প্রশাসনে। এদেরকে আপনি রেখে দিয়ে আপনি মনে করেন আপনি দেশকে ঠিক করে দিবেন, এর চেয়ে বোকামি হতেই পারে না, হতেই পারে না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদের সবাইকে সম্মান করি, উপদেষ্টা যারা আছেন, বাট আই এম সরি বিকজ ইউ গাইস ইউ ক্যান বি ফেইলড, ভেরি ব্যাডলি ফেইলড। আমি আবার বলছি, এবং যুক্তরাষ্ট্র বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটু যদি নরম থাকে ভারতের প্রতি, তাদের রিকোয়েস্টের প্রতি, সবকিছু তছনছ হয়ে যাবে, কিছু করতে পারবেন না, ক্ষমতা নাই করার। আপনি বাংলাদেশে বলবেন এই করবে সেই করবেন, আপনারা যারা বলেন ইউ হ্যাভ নো আইডিয়া, একদম পঙ্গু করে দিবে আমাদের প্রত্যেকটা জায়গাতে। আই এম সরি, আমি জানি এগুলো একজনে বলছি, এবং আমি যা বলেছি অতীতে একটা জিনিস মিথ্যা নয়,
একটা জিনিস মিথ্যা নয়। আমি আবারও বলছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে ডেলে সাজাতে হবে, পুলিশকে ডেলে সাজাতে হবে, গোয়েন্দা বাহিনীকে ডেলে সাজাতে হবে। এটা যদি করতে ব্যর্থ হন আপনারা কিন্তু টিকতে পারবেন না, আমি আবারও বলছি। এবং তারপরে কি ওই ঘুরে ফিরে আমরা করতে হবে আমার দায়িত্ব। আমরা কত করব? The way things just happened it's not an accident. It is a well planned, well executed sabotage conspiracy against the government so that they can destabilize এবং তারা যে করতে পারে কি এবং গুপ্ত হত্যা সবকিছু আছে এখানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ রাইট নাও। বাংলাদেশের সচিবালয়ে আগুন লেগে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যে ডকুমেন্টস, যে কাগজপত্র, নথি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। আমি স্ট্যাটাসটি একটু পরে আপনাদের কাছে তারপরে আলোচনা আসতে চাই। তিনি বলছেন, স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিভাগে গত সময়ে হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও আমরা জানি না। আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করছি। আচ্ছা, যাই হোক, এটা বলছেন যে আসিফ মাহমুদ। তো এই যে বিষয়টি ইতিমধ্যে আপনারা জানেন যে সচিবালয়ের গুরুত্বপূর্ণ সকল নথি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের পুড়ে গিয়েছেন। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় আছেন, এখানে যোগাযোগ মন্ত্রণালয় আছেন, অর্থ মন্ত্রণালয় আছে, তারপরে হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় আছে, এমন বেশ কয়েকটি, প্রায় 7-8টা মন্ত্রণালয় আছে। আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে গতকালকে জনপ্রশাসন সংস্কার একটি কমিটি, তার যিনি প্রধান, তিনি একটি সংবাদ সম্মেলনে বা এক জায়গায় কথা বলতে গিয়ে বলেছিলেন যে জনপ্রশাসনের কিছু সংস্কারের কথা তিনি বলেছেন। তো সেই বিষয়টি নিয়ে গতকালকে জনপ্রশাসনের যারা দায়িত্বে ছিলেন সচিবালয়ে, তারা ব্যাপক বিক্ষোভ কর্মসূচি করেছেন, নানাবিধ তারা উশৃঙ্খল বক্তব্য দিয়েছেন এবং সেই জায়গায় তারা বলছেন যে এই যে সংস্কারের যে কমিশনটি হয়েছে সেটা অবিলম্বে বাদ দিতে হবে, নতুন কি বলে জানি কমিশন গঠন করতে হবে, তাদের যে রিপোর্ট সেটা ভুয়া। তারা ইতিমধ্যে কিন্তু রিপোর্ট প্রদান করেনি, তারা জাস্ট একটা কথা বলেছেন, তারা অবশ্যই রিপোর্ট দিবেন। তবে এই যে জনপ্রশাসনের যে উদ্ধত্তপূর্ণ আচরণ, এটার আসলে পেছনের কারণ এবং এই যে আজকে আগুন লেগে মন্ত্রণালয়ের নথিগুলো পুড়ে যাওয়া, তার সাথে আমি একটু যোগসূত্র খুঁজে পাচ্ছি। এই কারণে দেখুন, জনপ্রশাসনে যারা কাজ করেন, মাঠ পর্যায়ে বেসিক্যালি যারা আছেন, তারা ডিসির দায়িত্ব পালন করেন। ডিসি ধরা যায় যে প্রত্যেকটি এলাকার মানে তিনি হচ্ছেন মহারাজা। যত প্রকারের কমিটি গঠন হোক না কেন, সব কিছুর প্রধান হয় এই ডিসিরা। দেখুন, তারা যেই এই যে সংস্কার কমিশনের পক্ষ থেকে যারা বলেছেন যে 50% যে কমিটি সেগুলো আলাদা অন্যান্যদেরকে দায়িত্ব দেওয়া যায় কিনা, সেরকম একটি বিষয় কিন্তু তারা সামনে এনেছেন। কিন্তু ডিসিদের মানে এই জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত, তাদের গায়ে মানে আত লেগে গেছে এরকম একটি বিষয় যে না, তারা ওই একটি অঞ্চলে বা এলাকায় এই যে ডিসিদের নিয়ন্ত্রণাধীন যে জায়গাটুকু আছে, সেই কনস্টিটিউয়েন্সি বলুন বা যে এরিয়া বলুন, সেই এরিয়াতে যত প্রকারের কমিটি হবে, সেটা আইন শৃঙ্খলা হোক, সেটা কৃষি খাত হোক, সেটা অন্য যে কোনো, সব কিছুরই প্রধান তাদের থাকতে হবে। তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, তারা ছাড়া অন্য কেউ এগুলোতে থাকলে সেটার কাজ হবে না। অথচ এই একজন মানুষ কয়েকশো সংগঠনের নেতা বনে যাচ্ছেন এবং তার দায়িত্বে কিন্তু দেখুন, এই ডিসিরাই কিন্তু এই যে নির্বাচনের সময় যে প্রধান দায়িত্বটা থাকে, তারাই কিন্তু থাকেন। বিগত শেখ হাসিনার সরকারের আমলে তারাই দায়িত্ব পালন করেছেন এবং অবৈধ নির্বাচন করে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা টিকে রাখার জন্য পুলিশ প্রশাসন উন্নত তারা ছিলেনই, কিন্তু প্রধান ক্রিয়ানকের ভূমিকা পালন করতেন তারা হচ্ছেন এই ডিসিরা। তো এখন তারা এই যে সংস্কার কমিশন যেটা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশন, তাদের যেই মানে কথা বা তারা যেই সংস্কারের কথা বলছেন, সেগুলো তাদের আসলে খুব একটা ভালোভাবে নেয়নি। তো আমার মনে হয় যে তারা গতকালকে একটি সমাবেশ করলেন, সেখানে উত্তপ্ত
কথাবার্তা বক্তব্য দিলেন। তার পরবর্তী সময় রাত্রের বেলায় সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে যাওয়া বা পুরানো হলো, এই জায়গায় এই যে জনপ্রশাসনের যারা আছেন বা বিগত সরকারের যারা দোসর আছেন তারা এখানে ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি যে এই বর্তমান যারা সরকার আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা যেভাবে মেও মেও করে কথা বলেন, এই সমস্ত মেও মেও কথাবার্তা বলে এই যে জনপ্রশাসনের যেই ডিসি, এসপি, ডিসি অথবা যে সচিব, যুগ্ম সচিব, তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যাবে না। আমার মতে তাদেরকে ধরে এবং তাদেরকে যদি আইনের আওতায় আনা যায় এবং তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে এই যে সচিবালয়ে কিভাবে আগুন লাগলো, কিভাবে সচিবালয়টা পুড়ে গেল, সচিবালয়ের এই যে গুরুত্বপূর্ণ নথি যেগুলো বিগত দিনের শেখ হাসিনার এই চোরের এই যে কি বলবো লুটেরাদের, মাফিয়াদের যেই নথিগুলো, সেগুলো পুড়িয়ে ফেলার মধ্য দিয়ে তাদের অপকর্ম তারা মোছার চেষ্টা করেছেন। একটি ইস্যুকে কেন্দ্র করে আরেকটি তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন বলে আমি মনে করি। তবে আমাদের আসিফ মাহমুদ যেই বক্তব্য দিয়েছেন, যে সন্দেহ প্রকাশ করছেন, আমি আশা করব যে তাদের যদি শক্তভাবে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারেন এই যে জনপ্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদেরকে, তাহলে হয়তোবা অনেক কিছুর সমস্যার সমাধান খুব সুন্দরভাবে হয়ে যাবে। কারণ এই শেখ হাসিনার নিয়োগকৃত জনপ্রশাসনের এই ক্যাডারদের দিয়ে বাংলাদেশের একটি বিপ্লবী সরকার কোনোভাবেই সুস্থভাবে চলতে পারে না। তাদের কোলে বসে বাংলাদেশের সাধারণ জনগণ যেরকম সরকার রাষ্ট্র ব্যবস্থা চায় সেটাও কখনো হবে না। আমি মনে করি যে এই আগুন লাগার পেছনে এই জনপ্রশাসনের বা তাদের যে মিছিল মিটিং করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা জড়িত। তাদেরকে বিচারের আওতায় আনলে সকল কিছুর সমস্যার সমাধান হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সচিবালয় পরিদর্শনে এসে জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সচিব জনাব খালেদ রহিমকে আহ্বায়ক করে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি। এবং আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন এবং দেখেছেন যে 5 তলা থেকে শুরু করে 8 তলা পর্যন্ত স্থানীয় সরকার এবং এলজিআরডি, যেটাকে আমরা বলি এলজিআরডি বিভাগের প্রায় কাগজপত্র পুড়ে গেছে। 80% কোনো ডকুমেন্টেশন নাই। এর বাইরে আপনার এখানে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো ছিল, ডাক, টেলিযোগাযোগ থেকে শুরু করে এবং সড়ক যোগাযোগ বিভাগ, এটা অত্যন্ত রহস্যজনক। এবং 5 তলা থেকে উপরের দিকে এই ধরনের ঘটনা ঘটলো, এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। আমরা যেহেতু একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা যে কোনো কিছু তদন্ত ছাড়া বলতে চাই না, কিন্তু অপরাপর ঘটনা, সার্বিক পরিস্থিতিতে যেটা বোঝা যাচ্ছে যে এটার পেছনে কোনো স্যাবোটাজ, কোনো ষড়যন্ত্র থাকতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছে, মন্ত্রণালয়ে তারা বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন, নথিপত্র পেয়েছিলেন। আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্যাৎ করে দেওয়ার জন্য, ধূলিসাৎ করার জন্য। আমরা শুধু আজকের এই ঘটনার কারণে না, আগেও আমরা বলেছিলাম সরকারকে যে যেহেতু আমরা একটা চ্যালেঞ্জিং সময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি মনে করি অনেক জায়গায় অবহেলা এবং সতর্কতার অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা জানেন যে কতগুলো ঘটনা ঘটেছে। এই যে আমরা কিছুদিন আগে দেখলাম তবলিগের সেখানেও ঘটনা ঘটেছে। কিছুদিন আগে এই জায়গাতেই কিন্তু আপনার আনসাররা এসেছিল এবং ছাত্ররা, একদিন আমরা দেখেছি ইন্টারমিডিয়েটের ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছে। এখানে গোয়েন্দা বিভাগগুলোর বিরাট বিপর্যয়, ব্যর্থতা রয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে এর পেছনে পূর্ববর্তী যারা বিভিন্নভাবে ক্ষমতায় আছেন, পূর্ববর্তী সরকারের লেসপেন্সার, তাদের হাত থাকতে পারে। সেজন্য আমরা বলবো অত্যন্ত সতর্ক হওয়ার জন্য। আমি আপনাদেরকে আজকে সামনে রেখে দাবি জানাচ্ছি, স্পেশালি আপনার যে বিচার, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যেটা আছে, এই ট্রাইব্যুনালে সতর্কতা জারি, অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার জন্য এবং আরো যে সমস্ত জায়গায় বিচার প্রক্রিয়া আছে সেগুলো ব্যাহত করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। সুতরাং নিরাপত্তা জোরদার করা, যারা আন্দোলনের অংশীদার আছে সকলের নিরাপত্তা জোরদার করা, এবং আমাদের মধ্যে আজকে ছোটখাটো বিষয় নিয়ে যে বিভেদ, যে তর্ক বিতর্ক, এগুলো বাদ দিয়ে আমাদের জাতীয় ঐক্যটাকে আরো সুসংহত করা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে বলতে চাই, আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করছেন একইভাবে যে এটি দুর্ঘটনা? আমার তো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটি পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্রমূলক একটা নাশকতা।
প্রদর্শক শ্রোতা মণ্ডলী, পরিকল্পনা করে ষড়যন্ত্র করে এই আগুনটি লাগানো হয়েছে। এটি কোনো দুর্ঘটনা হতেই পারে না। আমার একদম বিশ্বাস যে এটি একদম পুরোপুরিভাবে নাশকতা। এবং এই ঘটনার পেছনে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বা আগুন লাগানোর পেছনে যে বা যারা জড়িত থাকুক না কেন, তাদেরকে অতি শীঘ্রই অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন। আপনারা কি ভাবছেন, কি মনে করছেন? চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, মানুষের মাঝে ছড়িয়ে দিন, যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে যে এই আগুন বা অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নয়, এটি বরঞ্চ একটা বড় ধরনের নাশকতা, ষড়যন্ত্র, পরিকল্পিতভাবে এটি করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।